বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, সবাইকে শুভ সকাল। লায়েন্স স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যার শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। ষষ্ঠ অধ্যায়ে আজকে দ্বিতীয় ক্লাস। তাহলে ষষ্ঠ অধ্যায়ে কি আছে? ব্যাখ্যা। ব্যাখ্যার আমরা প্রথম একটা ক্লাস করেছি, সেখানে আমরা দেখেছি যে ব্যাখ্যা কাকে বলে। আমরা দেখছি জটিল, দুর্বোধ্য এবং অস্পষ্ট কোনো বিষয়কে সুস্পষ্টভাবে সহজ সরল ভাষায় উপস্থাপন করার নাম হলো ব্যাখ্যা। এই ব্যাখ্যা করতে গিয়ে আমরা ব্যাখ্যার উৎপত্তি কীভাবে হচ্ছে, ব্যাখ্যা বাংলা শব্দ, ইংরেজি এক্সপ্লানেশন সেটা কিভাবে আসলো, এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যার পার্থক্য। অর্থাৎ আমরা দেখেছিলাম যে ব্যাখ্যা হলো দুই প্রকার। কি? বৈজ্ঞানিক ব্যাখ্যা, আর একটা ছিল লৌকিক ব্যাখ্যা। এই বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি ছিল? যে কোনো বিষয় বা বস্তু বা ঘটনার আমরা প্রাকৃতিক বৈশিষ্ট্য অর্থাৎ প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি এবং কার্যকারণ সম্পর্ককে অনুসরণ করে আমরা যে ব্যাখ্যাটা দিয়েছিলাম সেটা ছিল বৈজ্ঞানিক ব্যাখ্যা। আর লৌকিক ব্যাখ্যা ছিল কোনটা? অদৃশ্য, অপ্রাকৃতিক এবং দৈব শক্তিকে আশ্রয় করে আমরা যখন কোনো ঘটনাকে ব্যাখ্যা দিয়েছি সেটা হচ্ছিল লৌকিক ব্যাখ্যা। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যা এই দুটোর মধ্যে পার্থক্য জানার পূর্বে আমাদের যেটি সবচেয়ে ভালো করে জানা দরকার সেটা হচ্ছিল ব্যাখ্যা, বৈজ্ঞানিক ব্যাখ্যা কাকে বলে, লৌকিক ব্যাখ্যা কাকে বলে। তাহলে তোমরা কি দেখলে? যে প্রাকৃতিক বৈশিষ্ট্য কোনো ঘটনার প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি এবং কার্যকারণ সম্পর্ক, এবং এক্ষেত্রে যে বিশেষটা লক্ষণীয় হবে সেটা ওই ঘটনার অন্তর্নিহিত মৌলিক এবং প্রাসঙ্গিক যে বিষয়গুলো আছে এমন বিষয় বৈশিষ্ট্যগুলোকে অনুসরণ করে আমরা কোনো ঘটনাকে যখন ব্যাখ্যা দেব তাহলে সেটা হবে বৈজ্ঞানিক ব্যাখ্যা। আর বাহ্যিক, অমৌলিক, অপ্রাকৃতিক, দৈব এবং অদৃশ্য কোনো শক্তিকে আশ্রয় করে আমরা যখন কোনো ঘটনাকে ব্যাখ্যা দেবো সেটা হয়ে যাবে লৌকিক ব্যাখ্যা। আমরা একটা উদাহরণ দিয়েছিলাম কি? যে ভূমিকম্প। আমরা কি দেখেছিলাম? যে ভূমিকম্পের যদি আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে চাই তাহলে ভূমিকম্প কিভাবে হয় আমরা লক্ষ্য করছি যে পৃথিবীর অভ্যন্তরে যে বিভিন্ন স্তর আছে এই স্তরগুলো কি অত্যন্ত উত্তপ্ত অবস্থায় আছে, সেখানে কঠিন শিলা এবং বিভিন্ন জিনিস আছে। এই যে বিষয়গুলো যেগুলো আছে এগুলো যে কোনো কারণে, প্রাকৃতিক কারণে যদি সরে যায় কিংবা সেখান থেকে যদি কোনো বিস্ফোরণ ঘটে, লাভা উদ্গীরণ হয় তাহলে পৃথিবী প্রকম্পিত হয়। এটাকে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা বলছি, কারণ এই বিষয়গুলো কিন্তু ভূমিকম্পের সঙ্গে সম্পৃক্ত এবং ভূমিকম্প কেমন করে হয় তার ব্যাখ্যা দিতে সক্ষম। কিন্তু যদি আমরা বলি যে পৃথিবী কোনো একটা মহিষের শিংয়ের উপর দাঁড়িয়ে আছে, এই মহিষ যখন তার মাথা লেগে যাচ্ছে তখন সে মাথা নাড়া দিচ্ছে, তখন ব্যাখ্যা হচ্ছে ভূমিকম্প হচ্ছে, তাহলে এটা হবে লৌকিক ব্যাখ্যা, কারণ এর কিন্তু আমরা কোনো প্রকৃত কারণ খুঁজে পাবো না। এই যে বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করলে কিন্তু উভয় ব্যাখ্যার ভিতরে আমরা কিছু পার্থক্য লক্ষ্য করতে পারতেছি। কীরকম? যেমন বৈজ্ঞানিক ব্যাখ্যা তার অন্তর্নিহিত বৈশিষ্ট্যগুলোকে অনুসরণ করে, আর লৌকিক ব্যাখ্যা কি হবে? তার বাহ্যিক বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা কেমন করে প্রশ্নটা লিখতে পারি? আমরা একটা ছক করে নিয়ে এক পাশে আমরা লিখবো হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা, আর অন্য পাশে লিখবো অবৈজ্ঞানিক ব্যাখ্যা। লেখে আমরা প্রথমে যেটা দেবো, প্রথমে কি করতে হবে? দুটো ব্যাখ্যারই সংজ্ঞা দিতে হবে। অর্থাৎ পার্থক্য করতে গেলে সর্বপ্রথম আমরা যেটা করব, প্রথমে বৈজ্ঞানিক ব্যাখ্যার সংজ্ঞা দেবো। তাহলে যে ব্যাখ্যা প্রকৃতির নিয়মতার নীতি এবং কার্যকারণ সম্পর্ককে অনুসরণ করে কোনো বিষয়কে ব্যাখ্যা করে সেটা হবে বৈজ্ঞানিক ব্যাখ্যা। আর অবৈজ্ঞানিক ব্যাখ্যা হবে কি? অদৃশ্য, অপ্রাকৃতিক, দৈব শক্তিকে আশ্রয় করে যে ব্যাখ্যা দেওয়া হয় সেটা হবে লৌকিক ব্যাখ্যা। এরপরে বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে কী হবে? যে আমরা অন্তর্নিহিত বৈশিষ্ট্যগুলো আমরা সবসময় পর্যালোচনা করি, অন্তর্নিহিত যে বৈশিষ্ট্য আছে সেগুলো। আর এখানে কি হবে? বাহ্যিক বৈশিষ্ট্য। বৈজ্ঞানিক ব্যাখ্যা কার্যকারণের সাথে সম্পৃক্ত, প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি এবং সংজ্ঞার মধ্যেই আমরা দেখছি প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি এবং কার্যকারণ সম্পর্কের সাথে সম্পৃক্ত। কিন্তু অবৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু আসলে অবৈজ্ঞানিক না, এটাকে আমরা বলবো হলো লৌকিক ব্যাখ্যা। এটা হলো লৌকিক ব্যাখ্যা। তাহলে এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা, অবৈজ্ঞানিক না। আমরা আসলে মূলত যেটা বইয়ের ভাষায় যেটা বলি সেটা হলো কি? লৌকিক ব্যাখ্যা। তাহলে লৌকিক ব্যাখ্যাটা কি? লৌকিক ব্যাখ্যা হলো যে এখানে
অদৃশ্য অপ্রাকৃতিক, অর্থাৎ মানুষ যে কোনো কল্প কাহিনীকে, কোনো পৌরাণিক কোনো বিষয়কে আশ্রয় করে যখন কোনো ব্যাখ্যা করে সেটা হবে লৌকিক ব্যাখ্যা। এখানে অপ্রাসঙ্গিক বৈশিষ্ট্য আসবে, বাহ্যিক বৈশিষ্ট্য আসবে। বৈজ্ঞানিক ব্যাখ্যা তাহলে কি প্রকৃতির নিয়মিত নীতি থাকবে, কিন্তু লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে প্রকৃতির নিয়মিত নীতি কিংবা কার্যক্রম সম্পর্ক থাকবে না। বৈজ্ঞানিক ব্যাখ্যা এটা তার স্তরকে অনুসরণ করে। ব্যাখ্যার আবির পরবর্তীতে আমরা আলোচনায় দেখব যে ব্যাখ্যার একটা স্তর আছে, সেই স্তরগুলোকে অনুসরণ করে, লৌকিক ব্যাখ্যার কোনো স্তর নেই। বৈজ্ঞানিক ব্যাখ্যা যেটা আমরা দেব এটা যাচাই বাছাই করা সম্ভব হবে। এটি আমরা যে ব্যাখ্যাটা দিলাম এটি সঠিক আছে কিনা এটা যথার্থতা আমরা যাচাই করতে পারবো, কিন্তু লৌকিক ব্যাখ্যার কোনো যথার্থতা আমরা যাচাই করতে পারবো না। বৈজ্ঞানিক ব্যাখ্যা এটি যেহেতু বৈজ্ঞানিক কথাটা ব্যবহার করা হচ্ছে এবং এখানে প্রকৃতির নিয়মিত নীতি এবং কার্যক্রম সম্পর্ক আছে, এই ব্যাখ্যাটা কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য, এটা সবাই এই ব্যাখ্যাটা দিতে পারবে। কিন্তু লৌকিক ব্যাখ্যাটা আসলে এটা মানুষ, লৌকিক বলা হচ্ছে যেটা লোকে লোকে পপুলার এক্সপ্লানেশন, তাহলে এই ব্যাখ্যাটা কিন্তু এটা মানুষের কাছে কিন্তু কি হবে, এখানে আমরা আলাদা হয়ে যাবে। তাহলে এই পার্থক্যগুলো আমরা বৈজ্ঞানিক এবং লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে আমরা পাবো। এটা হয়তো উদ্দীপক হতে পারে, উদ্দীপকে হয়তো দেওয়া থাকলো দৃষ্টান্ত 1 ভূমিকম্পের কারণে হবে, দৃষ্টান্ত 2 হয়তো দেওয়া থাকলো যেটা যে মহিষা সিংহের যে কথা বললাম। এখন তোমাকে হয়তো প্রশ্ন করা হলো যে দৃষ্টান্ত 1 এবং 2 যে ব্যাখ্যাকে নির্দেশ করা হচ্ছে তাদের মধ্যে কি কি বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় আলোচনা করো। তাহলে তখন আমরা করব কি, যে আমরা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আর একটা হবে লৌকিক ব্যাখ্যা, তখন দুইটা ব্যাখ্যার মধ্যে কি পার্থক্য আছে এই বিষয়গুলো আমরা এখান থেকে তুলে ধরার চেষ্টা করব। তাহলে নিশ্চয়ই ব্যাখ্যার পার্থক্য সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়ে গেছে যে বৈজ্ঞানিক এবং, অর্থাৎ মূল কথা হলো যেটা যে সংজ্ঞা দুটো যে আমরা দেবো, এই সংজ্ঞা দুটোর আলোকেই তার যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো আমরা যদি উভয় পাশে উঠে দিই তাহলেই আমাদের কিন্তু পার্থক্যটা দাঁড় হয়ে যাবে। তবে যদি সরাসরি পার্থক্য বা বৈসাদৃশ্য চাই সেক্ষেত্রে আমরা শখ করে কিন্তু আলোচনা করতে পারবো। এখন আমরা আসব ব্যাখ্যার স্তর, বৈজ্ঞানিক ব্যাখ্যার স্তর। এই যে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আমরা একটু আগে বললাম এটা গ্রহণযোগ্য, এই যে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা গ্রহণযোগ্য বা এটা সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে এর পিছনে কিন্তু কারণ আছে। এর পিছনে যে কারণটা সেটা হচ্ছে হলো যেটা যে বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু 3টা স্তরকে অনুসরণ করে, বিশ্লেষণ, শৃঙ্খল যোজন এবং অন্তর্ভুক্তি। এই 3টা বিষয়কে অনুসরণ করে যে কোনো ঘটনাকে ব্যাখ্যা করে, যার কারণেই কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যাটা সবার কাছে বেশি গ্রহণযোগ্য হয়ে থাকে। প্রথমে আমরা দেখব বিশ্লেষণ। বিশ্লেষণটা হলো কি, যে জটিল কোনো যে ঘটনা, এই ঘটনাগুলোকে বিভিন্ন কারণ অংশে বিভক্ত করে এই জটিল কোনো ঘটনা অর্থাৎ কার্য সংমিশ্রণ যে থাকবে, এই কার্য সংমিশ্রণের ক্ষেত্রে একটা ঘটনার, জটিল ঘটনার বিভিন্ন যে কাজের এবং অংশগুলো যেগুলো আছে এগুলোকে আলাদা আলাদা করে যখন আমরা কোনো ব্যাখ্যা করি সেটাকে বলবো আমরা হচ্ছে হলো বিশ্লেষণ। বৈজ্ঞানিক ব্যাখ্যা এই বিশ্লেষণ নীতিটাকে অনুসরণ করে। যেমন নদীতে নৌকার গতি, আমরা যেমন কি বলি নৌকার গতি, আমরা যেটা জানি নদীতে নৌকা চলে, এই নৌকার যে একটা গতি, কিন্তু কি দেওয়া থাকলো, যে বলটা দেওয়া থাকলো 5 km/h দেওয়া থাকলো, তাহলে এখানে 1 ঘন্টা দেওয়া থাকলো 5 কিলোমিটার। এই যে 5 কিলোমিটার গেল 1 ঘন্টায়, এই 1 ঘন্টায় যে গেল এই নৌকার গতিটা, এটা কিন্তু আসলে একটা জটিল বিষয়। কি কারণে তোমরা নিশ্চয়ই জেনে থাকবে, এর আগে পূর্বের ক্লাসে বিভিন্ন গণিতের ক্ষেত্রেও আমরা কিন্তু দেখেছি যে নদীতে নৌকার গতি, তারপরে স্থির পানিতে নৌকার গতি, অর্থাৎ এখানে যে কথাগুলো আছে কথাগুলোর মধ্যে কি লক্ষ্য করা গেছে, নৌকার নিজস্ব একটা গতি আছে, দাঁড় হোক কিংবা ইঞ্জিন হোক যেটাই হোক একটা গতি আছে। এরপরে স্রোতের অনুকূলে যদি যাই সেক্ষেত্রে স্রোতের একটা গতি কাজ করে, প্রতিকূলে আসলে স্রোতের গতি একটা কাজ করবে, আবার বাতাস এবং বাতাসের গতি। এই যে 3টা বিষয়, 3টা বিষয়ের সমন্বয়ে কিন্তু নৌকার গতিটা তৈরি হয়। তাহলে কি হচ্ছে, যে যদি অনুকূলে যায় তাহলে নৌকার নিজস্ব গতি থাকবে, তার সঙ্গে স্রোতের গতি যোগ হবে এবং পাশাপাশি বাতাসের যে গতি আছে এই গতিটাও কিন্তু এখানে যোগ হবে। আর যদি বিপরীত দিকে আসে সেভাবে একটা গতি হবে। এই যে মিশ্র কার্যটা, এটা বিভিন্ন কারণাংশে বিশ্লেষণ করে আর যখন আমরা ব্যাখ্যা করি সেটাকে বলবো আমরা বিশ্লেষণ। বৈজ্ঞানিক ব্যাখ্যা এই স্তরটাকে অনুসরণ করে। এরপরে শৃঙ্খল যোজন। শৃঙ্খল যোজন কথাটার অর্থ হচ্ছে দূরবর্তী কোনো কারণকে কারণ হিসাবে মনে করা। অর্থাৎ দেখা গেল কোনো একজন লোকের সমৃদ্ধি, অর্থাৎ আর্থিক কি হলো, আর্থিক সমৃদ্ধি ঘটলো। এখন এই আর্থিক সমৃদ্ধির কারণ হিসেবে সে কি বলল, যে ভালো বৃষ্টিপাত।
ভালো বৃষ্টিপাত। এই ভালো বৃষ্টিপাতকে যদি আর্থিক সমৃদ্ধির কারণ মনে করা হয়, কিংবা রোদে যখন আমরা কাপড় শুকাইতে দিই, এই কাপড় শুকানোর জন্য যদি রোদকে দায়ী করা হয়, এখানে কিন্তু আরও মধ্যবর্তী একগুলো স্তর বাদ পড়ে যাচ্ছে। কীরকম? যেমন যে আমরা লক্ষ্য করি শীতকালে এখন যদি হালকা রোদ থাকে তারপরে কিন্তু কাপড় তাড়াতাড়ি শুকে যাচ্ছে, কিন্তু বর্ষাকালে রোদ বেশি হলেও কাপড় শুকাচ্ছে না। কেন? এখানে কিন্তু এই যে কাপড় যে রোদে দেওয়ার পরে শুকে যাচ্ছে, এর পিছনে কিন্তু বেশ কিছু অন্য কিছু কারণ কাজ করে। যেমন আমরা এখানে লক্ষ্য করতেছি যে শীতকালে আজকে যেমন লক্ষ্য করো রোদ কম আছে, তারপরে কাপড় শুকে যাবে। কেন? বাতাসে আর্দ্রতা কম আছে, অর্থাৎ জলীয় বাষ্পর পরিমাণটা বাতাসে এখানে এখন কি কম আছে। এটা থাকার কারণে বাতাস কি করতেছে, যে কোনো খান থেকে পানি চুষে নিচ্ছে। এই যে বিষয়টা মাঝখান দিয়ে বাতাসের যেটা গতি, এই বিষয়টা কিন্তু এখানে বাতাস আছে কিনা, অর্থাৎ বাতাসে যদি শুকাতে দেওয়া যায় তারপরেও কিন্তু কাপড় শুকে যাচ্ছে, রোদ লাগে না। এই জিনিসটাকে আমরা বাদ দিয়ে সরাসরি বলতেছি কাপড় শুকানোর জন্য রোদ দেয়। সমৃদ্ধি, এর জন্য ভালো বৃষ্টিপাত, অর্থাৎ ভালো বৃষ্টিপাত হয়েছে, ফসল ভালো হয়েছে, ভালো দাম পাওয়া গেছে, তার পরবর্তীতে সেখান থেকে সমৃদ্ধি আসছে। এই যে মধ্যবর্তী কারণগুলো, এগুলোকে আমরা বাদ দিলাম। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যা এই স্তরটাকে অনুসরণ করে যে মধ্যবর্তী কোনো স্তরকে বাদ দিয়ে কোনো ঘটনা ব্যাখ্যা করা যাবে না। এরপরে হলো অন্তর্ভুক্তি। অন্তর্ভুক্তি কথাটার অর্থ হচ্ছে ছোট কোনো নিয়মকে বড় নিয়মের অন্তর্ভুক্ত করে ঘটনা ব্যাখ্যা দেওয়া। ছোট কোনো নিয়মকে বড় নিয়মের অন্তর্ভুক্ত করে ঘটনা ব্যাখ্যা দেওয়া। এটা কেমন? যে আমরা জোয়ার ভাটা ব্যাখ্যা করতেছি, জোয়ার ভাটা ব্যাখ্যা করতে গিয়ে আমরা কি করতেছি, আমরা মাধ্যাকর্ষণ শক্তির অধীনে চলে আসতেছি। এই মাধ্যাকর্ষণ শক্তিটা হচ্ছে একটা বৃহত্তর নিয়ম। এই মাধ্যাকর্ষণ শক্তিটা কিন্তু শুধু জোয়ার ভাটা ব্যাখ্যা করতে পারে তাই না, এটা আরও অনেক ঘটনা ব্যাখ্যা দেওয়ার জন্য সমর্থ। এটা একটা অনেক বড় নিয়ম এবং জোয়ার ভাটার তার একটা অংশ হিসেবে আমরা এখানে ব্যাখ্যা করে থাকি। তাহলে ছোট কোনো নিয়মকে বড় নিয়মের অধীনে নিয়ে এসে যখন আমরা ব্যাখ্যা করব, সেটাকে বলবো আমরা অন্তর্ভুক্তি। তাহলে আমরা যেটা জানলাম যে বৈজ্ঞানিক ব্যাখ্যা, এই বৈজ্ঞানিক ব্যাখ্যার স্তর কয়টা? তিনটা। একটা হলো বিশ্লেষণ, একটা হলো শৃঙ্খল যোজন, আর একটা হচ্ছে হলো অন্তর্ভুক্তি। এখান থেকে যে প্রশ্নটা সাধারণত হয়, আমরা ক্ষয়ে প্রশ্ন উদ্ভাবনে পেয়ে থাকি যে বৈজ্ঞানিক ব্যাখ্যার স্তর হিসেবে বিশ্লেষণ আলোচনা করো, বৈজ্ঞানিক ব্যাখ্যার স্তর হিসেবে শৃঙ্খল যোজন আলোচনা করো, বৈজ্ঞানিক ব্যাখ্যার স্তর হিসেবে অন্তর্ভুক্তি আলোচনা করো। কিংবা কখনো কখনো প্রশ্ন হয়ে থাকে যে বৈজ্ঞানিক ব্যাখ্যার গ্রহণযোগ্যতা যে বেশি, এর পিছনে কারণটা কি? তাহলে এর পিছনে যে কারণ, সেটা হলো যে ব্যাখ্যার যে স্তরগুলো আছে সেই স্তরগুলো, তখন আমরা এই প্রশ্নটাতে দেখাবো যে বৈজ্ঞানিক ব্যাখ্যা এই কারণে অনেক বেশি গ্রহণযোগ্যতার কারণটা হলো যেটা, যে বৈজ্ঞানিক ব্যাখ্যা তার যে নিজস্ব স্তরগুলো আছে, এই স্তরগুলোকে অনুসরণ করে তারপরে ঘটনা ব্যাখ্যা করে, যার কারণে এটা গ্রহণযোগ্য। এই যে বৈজ্ঞানিক ব্যাখ্যা তিনটে স্তরকে অনুসরণ করে, এই অনুসরণ করার অর্থ কি? এটা কিন্তু যে কোনো ঘটনার ক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব হবে না, আর সে কারণেই কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যার কি সীমাবদ্ধতা দেখা দিয়েছে। তাহলে আমাদের ঘটনাটা হচ্ছে যে বৈজ্ঞানিক ব্যাখ্যা এটা কিন্তু যে কোনো ঘটনা ব্যাখ্যা করতে পারবে না, কারণ তিনটি স্তর যে কোনো ক্ষেত্রে অনুসরণ করা সম্ভব নয়। আর নয় বিধায় কি হলো, বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমাবদ্ধতা দেখা দিল। তাহলে আমরা এর পরবর্তীতে যে একটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমাবদ্ধতা। যেমন বলছে চেতনার মৌলিক স্তর, অর্থাৎ ঠান্ডা গরম যে কোনো স্বাদ, বিষয়ের স্বাদ, এগুলো কিন্তু আমরা কখনো কি করতে পারবো না, এগুলোর কোনো ব্যাখ্যা দিতে পারবো না। যদি বলা যায় যে ঠান্ডাটা কি, আসলে দেখবে যে কেউ ঠান্ডায় অনেক বেশি মনে করে যে জ্বরসর হয়ে গেছে, আবার কেউ ঠান্ডাকে উপভোগ করছে, তাহলে আসলে ঠান্ডাটা কি? কিংবা টেস্ট, দেখা যাচ্ছে যে একই বিষয় যে ক্ষুধার্ত ব্যক্তি, তার কাছে এটা অনেক বেশি, যত খারাপ রান্নাই হোক না কেন তার কাছে এটা টেস্ট অনেক বেশি। আবার যে অনেক বিলাসিতা করে, যে অনেক ভালো অবস্থানে আছে, তার কাছে কিন্তু যে কোনো জিনিস যত ভালোই হোক না কেন সে আরও বেশি টেস্ট খোঁজে। তার মানে কি, এই যে চেতনার মৌলিক যে স্তরগুলো, এগুলোর আমরা কখনো কোনো ব্যাখ্যা দিতে পারবো না। মনের মৌলিক গুণ, স্নেহ, দয়া, মায়া, ভালোবাসা, এই যে বিষয়গুলো, এগুলোরে কিন্তু আমরা কোনো সংজ্ঞা দেওয়ার আমাদের মানে এগুলো কী করতে পারবো, আমরা যেমন করলে আর কোনো সংজ্ঞা দিতে পারবো না। পাশাপাশি যেহেতু সংজ্ঞা দিতে পারবো না, তার মানে কি এগুলোর আমরা কোনো ব্যাখ্যাও দিতে পারবো না। এখন দেখা গেল যে ভালোবাসা, ছেলে মার প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসা কিংবা একটা প্রাণীর প্রতি একটা মানুষের যে ভালোবাসা, আবার দেখা যাচ্ছে যে ওটাই উল্টা অন্য আরেকজনের কাছে আরেকভাবে উপস্থাপন করা হচ্ছে, অর্থাৎ এই বিষয়গুলো আপেক্ষিক, এটা এক একজনের কাছে এক এক রকম। তার মানে এটা নির্দিষ্ট করে কারো কাছে একই রকমভাবে কখনো উপস্থাপিত হয় না, যার কারণে এগুলো সংজ্ঞা যেমন দেওয়া সম্ভব না, আর ঠিক একই কারণে এগুলোর কী করা যাবে, বৈজ্ঞানিক ব্যাখ্যা করাও সম্ভব না। এরপরে বলছে জড় পদার্থের মুখ্য গুণ, যেমন এই টেবিলটা যেটা আছে, এই টেবিলটার মুখ্য গুণ, এর ওজন, আয়তন, আকৃতি, এগুলোর কিন্তু কোনো সংজ্ঞা দেওয়া যাবে না। যে কোনো জড় পদার্থের মুখ্য গুণ যেগুলো, ওজন, আকৃতি, আয়তন, এগুলোর কোনো সংজ্ঞা মানে ব্যাখ্যা দেওয়া সম্ভব না। মৌলিক নিয়ম, যেমন আমরা যেটা জানি যে এর আগে আমরা দেখেছি প্রকৃতির নিয়ম অনুমতি তার নীতি, এর কিন্তু কোনো সংজ্ঞা হয় না, কারণ এটা একটা মৌলিক নিয়ম।
একে আমরা কোনোভাবেই সংজ্ঞায়িত করতে পারবো না। কার্যকারণ সম্পর্ক, একে আমরা কোনোভাবে সংজ্ঞায়িত করতে, অনুরূপভাবে এর যেমন সংজ্ঞা নির্ধারণ করা যাবে না, পাশাপাশি এই মৌলিক নিয়মগুলো কিন্তু কোনো ব্যাখ্যা প্রদান করাও সম্ভব না। কোন ব্যাখ্যা প্রদান করা সম্ভব না? বৈজ্ঞানিক ব্যাখ্যা। লৌকিক ব্যাখ্যা, আমরা পৃথিবীর যে কোনো ঘটনায় যে কোনো বিষয়কে লৌকিকভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, এটি নিয়ে কোনো সমস্যা নেই। বিশ্বসত্তা, বিশ্বসত্তা দেখো, ঈশ্বর, আত্মা, দেশ, কাল, এই যে বিষয়গুলো যেগুলো আছে, যেগুলো অতি মৌলিক, এগুলো সম্পর্কে আমাদের ধারণা কিন্তু খুবই কম। এগুলো সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা আমাদের নেই। এগুলোর সুনির্দিষ্ট কোনো গুণও কিন্তু নির্ধারণ আমরা কখনো করতে পারি না। অতএব এগুলোরও আমরা কখনো কোনো ব্যাখ্যা দিতে পারবো না। বিশিষ্ট বস্তুর বা ব্যক্তির নিজস্ব গুণ, যে কোনো নাম, আমি একজন মানুষ, আমার যে নাম, আমার বিশেষ কোনো একটা গুণ, তারপরে বিশিষ্ট যে কোনো একটা বস্তু বা ব্যক্তি থাকলো, একটা বস্তু সাদা, এটি সাদা, এর কিন্তু কোনো ব্যাখ্যা আমরা দিতে পারবো না। অনুরূপভাবে আমাদের যে কোনো মানুষ, যে কোনো ব্যক্তির যে তার নিজস্ব নাম বা তার যে বিভিন্ন গুণ আছে, এই গুণগুলোর কখনো আমরা ব্যাখ্যা দিতে পারবো না। কারণ কি, যে একজন ব্যক্তি তার নিজস্ব গুণ, এটা তার কাছে যেরকম, এটা আরেকজনের কাছে কিন্তু আরেকজন হতে পারে। যেমন স্নেহ কথাটা আমরা বললাম, ভালোবাসা, দয়া বা দানশীলতা, এটা এক একজনের কাছে এক এক রকম, যার কারণে এগুলোর কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। তাহলে আমরা শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যেটা দেখলাম যে ব্যাখ্যার, আমরা কিন্তু একদম সর্বশেষ আলোচনা, প্রথম দিনে আমরা যে আলোচনা করছিলাম সেখানে আমরা দেখছি ব্যাখ্যা কি, ব্যাখ্যার উৎপত্তি এবং ব্যাখ্যার বৈশিষ্ট্যগুলো যেগুলো, সেগুলো আমরা লক্ষ্য করছিলাম। এর পরবর্তীতে ব্যাখ্যার শ্রেণীবিন্যাস আমরা লক্ষ্য করছিলাম 2 প্রকার, সেখানে বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য পর্যন্ত আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করলাম বৈজ্ঞানিক এবং লৌকিক ব্যাখ্যার মধ্যে কি কি পার্থক্য পাওয়া যাবে, তারপরে বৈজ্ঞানিক ব্যাখ্যার যে 3টা স্তর আছে সেই স্তরগুলো, তারপরে বৈজ্ঞানিক ব্যাখ্যার যে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতাগুলো। তাহলে এই চ্যাপ্টারটা খুবই সুন্দর, ছোট্ট একটা চ্যাপ্টার। এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন এবং বেশ কিছু কুইজও আমাদের পরীক্ষাতে সবসময়ই এসে থাকে। তোমরা বইটা দেখো যে একটু পড়ে যদি নাও, আর এই 2টা যে লেকচার থাকলে 2টা লেকচারের সঙ্গে যদি মিলে নাও, ইনশাল্লাহ কোনো সমস্যা হওয়ার কথা নয়। তারপরেও যদি কোনো সমস্যা হয়, এটা সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা নিজেরা বাড়িতে বইটা পড়ে বিষয়গুলো বোঝার চেষ্টা করবে, না বুঝলে আমাদের সহযোগিতা নেবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আগামী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।